নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী। প্রশ্ন করব সোজাসুজি। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সবথেকে বড় সংযোগ সেতু হলেন রাজ্যপাল। কিন্তু আমাদের এই রাজ্যে আমরা বিগত কয়েকদিন বললেও ভুল হবে, বিগত কয়েক মাস ধরে রাজ্য এবং রাজ্যপাল অর্থাৎ রাজ্যের সাংবিধানিক প্রধান এবং বিশেষ করে বলতে গেলে রাজ্যের প্রশাসনিক প্রধানের মধ্যে সংঘাতের যে বাতাবরণ তৈরি হয়েছে সেই বাতাবরণ দেখছি উত্তরোত্তর সেটা বাড়ছে, এমনটা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এইরকম একটা পরিস্থিতিতে আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন রাজ্যপাল, মুখ্য সচিবকে ডিজিকে ডেকে বৈঠক করেছেন রাজ্যপাল। একের পর এক ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যপাল ইস্যুতে সংসদ যেমন উত্তাল হয়েছে, ঠিক তেমনই এই ঘটনার আঁচ একেবারে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু না, তাতেও থামেনি রাজ্য আর রাজ্যপালের মধ্যে এই সংঘাতের বাতাবরণ। কিন্তু আজ কেন বলছি, কারণ আজ আবার তৈরি হয়েছে সেই সংঘাতের আবহ। ফের গ্যাস চেম্বার তোপ রাজ্যপালের, বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার, এই কথা শুনতে আর ভালো লাগে না, এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের মন্তব্য ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। लोग कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर ऑफ डेमोक्रेसी बनता जा रहा है, ये हम बर्दाश्त नहीं कर सकते। कि मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल हैज बिकम गैस चैम्बर ऑफ डेमोक्रेसी। 30 জানুয়ারি বাংলার গণতন্ত্রকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছিলেন। 3 মাস কাটতে না কাটতেই ফের বাংলার আইন শৃঙ্খলাকে খোঁচা দিতে গিয়ে গণতন্ত্রের গ্যাস চেম্বার প্রসঙ্গ টানলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। कि मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल हैज बिकम गैस चैम्बर ऑफ डेमोक्रेसी। मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल इज डेन ऑफ करप्शन। अब इसमें 2-3 और गंभीर आयाम जुड़ गए, क्राइम अगेंस्ट वीमेन। ধনখড়ের মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যপালকে কটাক্ষ করছে শাসক দল। এরকম কুৎসিত দলীয় রাজনীতি করা যায় এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কুৎসিত মন্তব্য করা যায়, এটা রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি নজির রাখলেন। রাজ্যে সংবিধানের শাসন নেই তা বুঝতে পেরেই মন্তব্য করেছেন রাজ্যপাল। প্রতিক্রিয়া বিজেপির। আছে কোথায় রাজ্যপাল সাংবিধানিক প্রধান, কমপক্ষে সংবিধানটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওনার, এখানে সেই চেষ্টাটা করছেন। রাজ্যপালের কাছে সাংবিধানিক পদক্ষেপ দাবি কংগ্রেসের। তাই আমাদের এখান থেকে বেরিয়ে আসতে কি করতে হবে? শুধু জ্ঞান দিলে হবে না। রাজ্যপালের কাছে জানতে চাইছি, এই যে পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য কি ব্যবস্থা চাই? রাজ্যপাল রাজ্য সংঘাত নতুন কিছু নয়। রাজ্যের একের পর এক আইন শৃঙ্খলা ইস্যুতে দুপক্ষের সংঘাত সামনে এসেছে। রাজ্যপালের বরাবরের অভিযোগ রাজ্যে গণতন্ত্র বিপন্ন। পাল্টা রাজ্যের দাবি সাংবিধানিক পদের অবমাননা করছেন রাজ্যপাল। আর এখানেই প্রশ্ন উঠছে, রাজ্য এবং রাজ্যপালের মধ্যে এমন চলমান সংঘাত রাজ্যের সুস্থ গণতন্ত্রের পক্ষে কতটা শুভ? রিপাবলিক বাংলা। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় যাব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তবে আসুন সবার আগে আজকের পোল কোয়েশ্চেনগুলো আপনাদের দেখাই। আজকের প্রথম পোল কোয়েশ্চেন, রাজ্যপাল রাজ্য সংঘাতের শেষ নেই। আর কোয়েশ্চেন 2, রাজ্যপাল রাজ্য সংঘাত গণতন্ত্রে কাম্য। আজকের দ্বিতীয় প্রশ্ন এটি। আর এরপর নজর রাখবো আজকের তৃতীয় প্রশ্নে। পোল কোয়েশ্চেন 3 আজকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক আছে রাজ্যে?
আর যে প্রশ্নগুলো রাখলাম এটার জন্য আপনারা অবশ্যই উত্তর দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যারা রয়েছেন আসুন প্রথমেই আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সন্ময় ব্যানার্জি। সন্ময়বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, আপনাকেও স্বাগত আমাদের সঙ্গে থাকার জন্য। রাজনীল মুখার্জি আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সৌম্য আইচ রয় রয়েছেন কংগ্রেসের মুখপাত্র, আপনাকেও স্বাগত এই আলোচনায়। শুভময় মৈত্র রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। শুভময় বাবু, আপনাকেও স্বাগত আজকের এই আলোচনায়। আমি প্রথমেই আমি সন্ময়বাবু আপনার কাছে যাব। আজকের যে ঘটনা, এই যদি ঘটনা হিসাবে এটাকে দেখি তাহলে নতুন নয়, কারণ বাংলায় এ রাজ্যে প্রত্যেক দিনের এক একটি ঘটনার পর রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু কমছে না। মানুষ জানতে চাইছে যে কবে কমবে, কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে প্রত্যেক দিন এই সংঘাতের আবহ উত্তরোত্তর বাড়ছে। কি বলবেন আপনি? রেনেসা, দেখুন, প্রথমেই একটা কথা বলা দরকার যে গণতন্ত্রে রাজ্যপাল এবং রাজ্যের একটা সুস্থির সম্পর্কটা কাম্য, সেটাই স্বাভাবিক এবং তাতে গণতান্ত্রিক বিকাশটা অনেক ভালো হয়। কিন্তু এই পশ্চিমবঙ্গে রাজ্যপাল যে ঘটনাটা আজকে ঘটলো আমরা দেখলাম, আমি রাজ্যপালকে ডিফেন্ড করার জন্য এখানে আসিনি, কিন্তু রাজ্যপালের বক্তব্যের কন্টেন্টের বিষয়ে আমরা সহমত শুধু নয়, রাজ্যপাল যেগুলো বলেছেন তার থেকে অনেক মারাত্মক ঘটনা কিন্তু এই পশ্চিমবঙ্গে ঘটছে। আমি শুধু একটা রেফারেন্স এই প্রসঙ্গেই দেব। সাম্প্রতিককালে একটি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা দেখান যেখানে সরকারি খরচে প্রশাসনিক সভাগুলো হচ্ছে, অথচ বিরোধী রাজনীতিক বা বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিদের সেখানে ডাকা হয়, এমএলএ বা এমপিদের কোনো ডাকা হয়। একটা সভা আপনি দেখাতে পারবেন না। ফলে গণতন্ত্র আছে কি করে বাংলা, এটা বোঝাবো। নির্বাচন ছেড়ে দিন, নির্বাচনোত্তর সংঘর্ষ ছেড়ে দিন, যে কোনো সময় বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার পুরো ব্যাপারটাকে ছেড়ে দিন। আপনি বলুন তো, আজকে স্পিকার ভার্সেস রাজ্যপাল ঘটনাটা হচ্ছিল, আমি দেখছিলাম যে সেখানে শুভেন্দু অধিকারী সহ 4 জনকে স্পিকার বহিষ্কার করলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেখানে দেখা গেল একটা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল যেখানে পরিষ্কারভাবে শওকত মোল্লা একটার পর একটা ঘুষি মারছেন, অথচ স্পিকার শওকত মোল্লার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। তো ফলে স্পিকার তো একজন দলীয় প্রতিনিধি হয়ে গেছেন, ফলে তিনি কি করে রাজ্যপালকে থামাচ্ছেন ওখানে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় যে বিষয়টা আপনাদের বলবো, আমি প্রশ্নের প্রেক্ষিতেই বলবো, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছিলেন না, হাঁসখালি ছেড়ে দিন, হাঁসখালির পরের দুটো ঘটনা দেখুন। আজকে সামান্য বেহালাতে, সেই বেহালাতের তৃণমূল কংগ্রেসের 2 বাহিনীর সংঘাত, পুলিশের সামনে বোমাবাজি গুলিবাজি, এবং শুধু তাই নয়, তারপরে মারাত্মক যেটা অডিওটা ভাইরাল হয়েছে সেটাও আপনারা শুনেছেন। তৃণমূল কংগ্রেস নেতা বাপন বন্দ্যোপাধ্যায়ের অডিওটা ভাইরাল হচ্ছে, তিনি প্রকাশ্যে বলছেন আমি 10 দিনে 20 লাখ টাকা তোলাবাজি করি, পরিষ্কার বলছেন। সন্ময়বাবু, আপনার অভিযোগ আমরা শুনলাম, আমরা তৃণাঙ্কুরের বক্তব্য নেব। তৃণাঙ্কুর, বিধানসভায় দাঁড়িয়ে আজকে অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে রাজ্যপাল বলেছেন যে গণতন্ত্রের গ্যাস চেম্বার পশ্চিমবঙ্গ, তার এটা ভালো লাগে না শুনতে। তিনি যখন শোনেন তার ভালো লাগে না এটা। অন্যদিকে সন্ময়বাবু তাঁর প্রতিক্রিয়া তিনি জানাচ্ছেন যে গণতন্ত্র আছে কি নেই সেটাই তো বোঝার উপায় নেই। আপনার প্রতিক্রিয়া প্লিজ। আমি দুটো কথা বলি। সন্ময়বাবুর কথা প্রসঙ্গে একটা জিনিস ভালো লাগলো, তিনি প্রথমেই বললেন যে আমার গভর্নরকে ডিফেন্ড করতে আসেননি, মানে তিনি এটা অন্তত বুঝতে পেরেছেন যে গভর্নর যেই কথাটা বলেছেন বা যেই কাজটা যেই জায়গায় করেছেন সেটা ঠিক নয়। তার জন্য বোধোদয়ের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং তিনি পুরো বক্তব্যটা যদি শোনেন তিনি দেখতে পারবেন তিনি কেউ বুদ্ধিদীপ্ত ভাবে আসল পয়েন্ট থেকে স্কিপ করে গেছেন এবং বাদবাকি 10টা বিষয়কে এনে একটা পুলিশ সিঙ্গারা চপমুড়ি বানানোর চেষ্টা করেছেন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আসছি না। আজকে যদি প্রথম টপিকে আসি, আপনি দেখতে পারবেন এই রাজ্যপাল আজকে বিধানসভায় একটা অনুষ্ঠানে, সেটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়, সেইখানে মাল্যদান করতে গিয়ে যে কাজটা করলেন সেটা ঠিক কাজ না বেঠিক কাজ। আজকে আলোচনার অন্যতম টপিক এইটা যদি হয় তবে আমি নিশ্চিন্তে বলতে পারি আজকে যে অনুষ্ঠানে ছিল এবং সেখানে একটা মাল্যদান করা হচ্ছে আম্বেদকরের মূর্তিতে, সেইখানে এই রাজনীতিকরণ যা রাজ্যপাল বারবার করছেন, এটা আলটিমেটলি একটা জিনিস বোঝা যাচ্ছে, এক, বিজেপি যে সকল রাজ্যে ক্ষমতায় নেই, সেখানে তেলেঙ্গানা বলুন, মহারাষ্ট্র বলুন, কর্ণাটক, কেরলের দিকে বলুন, সেইখানেই তারা রাজ্যপালকে কাজে লাগাচ্ছে এবং রাজ্যপালকে কাজে লাগিয়ে একটা ফেডারাল প্রশাসন চালানোর চেষ্টা করছে এবং বিজেপির দুর্বলতাগুলোকে ঢাকার চেষ্টা করছে।
আমরা দেখেছি অতীতকালে মহারাষ্ট্রের ক্ষেত্রেও রাতের অন্ধকারে 80 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী বানানো, পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে 6 মাস পর তখন বিধান পরিষদেও ঠাকরে সাহেবকে না আনতে চাওয়া। আমরা কেরালার ঘটনা দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। এটা বিজেপির সিদ্ধান্ত বলতে পারে, যারা রাজ্যপাল তিনি একটি নিউট্রাল পোস্ট, যে পোস্টে বেসিক্যালি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের থাকাই উচিত না, বাস রাজ্যপালের কাজ রাজ্যকে সাহায্য করা। কিন্তু আমরা আজ অব্দি দেখিনি রাজ্যপাল এত হাজার হাজার টুইটের মধ্যে সরকারকে প্রশংসা করে বা সরকারের পাশে দাঁড়িয়ে বা সরকারের ভালো দিক দেখে কিছু টুইট করেছেন। আমরা জানি মানুষ তৃণাঙ্কুর মারাত্মক অভিযোগ করছেন যে সরকারের কোনো ভালো কথা কখনো যে টুইট এখনো পর্যন্ত জগদীপ ধনখড় করেছেন তাতে তিনি কখনো কিন্তু প্রশংসা করেনি রাজ্যের। আপনার কাছে সন্ময়বাবু আপনার হচ্ছে তৃণাঙ্কুরের কথার প্রেক্ষিতেই, তৃণাঙ্কুর এক মিনিট শোনো, তৃণাঙ্কুর একটু শোনো, সেটা হচ্ছে তৃণাঙ্কুরের কথার প্রেক্ষিতেই বলছি, রাজ্যপালকে যখন প্রশাসনিক একটি এই সাংবিধানিক পোস্টে বসে রাজনৈতিক কথা বলছেন তাকে স্মরণ করানোর চেষ্টা করছেন, কিন্তু একই সময় তো আমরা এই রাজ্যে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক চেয়ারে বসে নবান্নের ওই চেয়ারে বসে একটার পর একটা রাজনৈতিক বক্তব্য রাখছেন। সাম্প্রতিককালের মিলন মেলায় সেখানে দাঁড়িয়ে একটি সরকারি সভায় হাঁসখালি নিয়ে কি কদর্য বক্তৃতা রাখতেন, রাজনৈতিক বক্তৃতা প্লাস কদর্য বক্তৃতা। আপনি আচরি ধর্ম, তৃণাঙ্কুর নেত্রীকে শেখাও যে যাতে অন্তত প্রশাসনিক সভায় নবান্নের সভায় রাজনৈতিক বক্তব্য না রাখেন, সরকারি বক্তব্যটা রাখেন। সন্ময়বাবু, আপনি দুই ভাবে দেখতে পারেন, আপনার কথা ঠিক বা ভুল সে প্রসঙ্গে পড়ে এসে বলতে পারি। আপনার কথা একটা ছেলে মানুষই হলো না যে ও আমার হাত থেকে লজেন্স খেয়ে নিয়েছে তাই আমি লজেন্স খেয়ে নিলাম। প্রশ্নটা তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো নবান্ন থেকে বলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রাজনৈতিক বক্তৃতা করেন কিনা? ভাই তবে তো কথা বলতে হবে। আমি তো বলছি এই প্রশ্নটার উত্তরটা দাও না, এই প্রশ্নটার উত্তর দাও। আজকে রাজ্যপালকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছেন যে গ্যাস চেম্বার, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন বাংলার পরিস্থিতিটা তো তাই করে ফেলেছে। আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তৃণাঙ্কুর তোমার নেত্রী কোন জায়গায় নিয়ে গিয়ে নামিয়েছেন, যেখানে হাঁসখালি নিয়ে আইএস আইপিএস অফিসারদের বসিয়ে রেখে ওই কদর্য রুচিহীন একটি রাজনৈতিক বক্তব্য রাখতে হলো। প্লিজ থিঙ্ক, তৃণাঙ্কুর ভাবো, নিজেরা ভাবো, দেন স্পিক আউট। আমি রাজ্যপালের রাজনৈতিক বক্তৃতাকে সমর্থন না করেও বলছি তার কন্টেন্টকে অস্বীকার করতে পারা যায় না। যেখানে দাঁড়িয়ে এই বাংলায় প্রতিদিন হত্যাকাণ্ড আর ধর্ষণকাণ্ড আমরা দেখছি। প্লিজ থিঙ্ক এন্ড স্টপ। বাংলা মাইকে ওসব কথা বলে লাভ নেই, তোমার নেত্রীকে আগে শেখাও। তৃণাঙ্কুর তোমার নেত্রীকে শেখাও যে নবান্ন থেকে রাজনৈতিক বক্তৃতা চলে না, যা কোনোদিন কোন রাজনৈতিক মুখ্যমন্ত্রী করেননি। পশ্চিমবঙ্গে এত মুখ্যমন্ত্রী দেখেছেন, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে অনেক কথা ছিল, কিন্তু তারা কখনো রাইটার্স বিল্ডিংসে বসে এই জাতীয় রাজনৈতিক বক্তৃতা করতেন না, যা তোমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন নবান্ন থেকে বসে করেন। আজকে রাজ্যপালের সমালোচনা তাই তোমাদের মুখে মানায় না, রাজ্যপালের সমালোচনা তোমাদের মুখে মানায় না। আমরা একটা সৌম্যবাবুর কাছে যাব, উনি অনেকক্ষণ বলেননি। সৌম্যবাবু, আপনার কাছে জানতে চাইবো যে কংগ্রেস আমলেও একাধিক এই ধরনের ঘটনা আমরা দেখেছি এবং সেখানে তখন জ্যোতি বসু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এই রাজ্যের, তাকে চিঠি পাঠানো হতো এবং সেই চিঠির জবাব তিনি দিতেন। অর্থাৎ রাজ্য কেন্দ্র যে সংঘাত বা রাজ্যের এই রাজ্যতেই রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়, আগেও ঘটেছে। কিন্তু এখন এই যে সংঘাতের আবহ এবং আজকেও যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে রাজ্যপালকে তিনি থামানোর চেষ্টা করছেন। তিনি বলছেন যে এটা সাংবাদিক বৈঠক করার জায়গা নয়, প্রত্যেকের নিজস্ব একটা গণ্ডি আছে। এই যে সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং যে ভাষা প্রয়োগ করা হচ্ছে বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনায়, এটা কি সত্যিই কাম্য? এটা রাজ্যের জন্য ভালো? আপনার কি মনে হয়? দেখুন, প্রথমেই বলি যে তুতু ম্যায় করে তো লাভ নেই। যেটা সাংবিধানিক পদের একজন প্রধান রাজ্যপাল, তিনি প্রশাসনের প্রধান, তার গভর্নমেন্টটা তার প্রধান একটা কথা বলেছেন। কিন্তু আমার আশ্চর্য লাগছে যে 3.5 বছরে বাংলার মানুষ এই গল্পটাই শুধু শুনে যাচ্ছে, দেখছেন সংঘাতের আবহ, চিঠি চাপাটি, উত্তর দিচ্ছেন, এর অভিমান করছেন, এর অভিমানে উমুক হচ্ছে, বিধানসভায় লড়াই। সারা পশ্চিমবাংলা জুড়ে যে এক অরাজকতার রাজনীতি শুরু হয়েছে, এটা তো অনস্বীকার্য। সারা পশ্চিমবাংলা জুড়ে খুন, জখম, রাজহানি, আজকে যে ঘটনা চলছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল একটা কথা বলছেন,
কিন্তু রাজ্যপালের কাছেও তো এটা ভাবতে হবে, আমরা পশ্চিমবঙ্গবাসী সাধারণ নাগরিক এই সংঘাতের আবহাওয়া থেকে পেলামটা কি? হোয়াট ইজ দ্য আউটকাম? যে আপনি বারবার বিবৃতি দিচ্ছেন, আপনি বারবার সরকারের সাথে কথা বলছেন, কি বলছেন? হোয়াট ইজ দ্য আউটকাম? বেরোলোটা কি? মানুষ কি পেল? আর মাননীয় মুখ্যমন্ত্রী এই যে তৃণাঙ্কুর একটু আগে একটা কথা বলছিল যে প্রশ্ন করলেই অসুবিধে, মানে আপনি যদি কিছু জানতে চান, কোনো সেটা সাংবিধানিক পদ হোক, বিরোধী দলনেতা হোক, বিরোধী লোক হোক, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হোক, তারা যদি কখনো সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বিষয়বস্তু নিয়ে, রাজ্যের অরাজকতা নিয়ে, তাহলেই মুশকিল। আমাদের বিরুদ্ধে বদনাম হচ্ছে, আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে, মানে বাংলাকে এরা সব থেকে বেশি ভালোবাসে, বাকিরা বাসে না। এই ধৃষ্টতা এরা কোথা থেকে পায় আমি জানি না। যে পশ্চিমবঙ্গে একটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, এটা প্রমাণ করার জন্য যে তাগিদ পশ্চিমবাংলার সরকারের নেই, পশ্চিমবাংলার সরকার যে ব্যর্থ হচ্ছে, সেটা যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখায় তাহলে এদের গাত্রদাহ হচ্ছে। এই গাত্রদাহটা কেন হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। সবার পারফরমেন্স খোঁজা হয়, কিন্তু হোয়াট ইজ আ পারফরমেন্স অফ এ গভর্নমেন্ট? যে গভর্নমেন্টটা ফেল করছে প্রতিদিন, পুলিশ প্রশাসন সমস্ত জায়গা, আপনি একটা ডিপার্টমেন্টের নাম বলতে পারবেন না যে ডিপার্টমেন্টে দুর্নীতি হচ্ছে না। আপনাকে একটু থামাবো প্লিজ। এই মুহূর্তে সিবিআই এর ডিআইজি অখিলেশ সিং তিনি অভিযুক্তের বাড়িতে গিয়েছেন, সেই ছবি আপনাদের দেখাবো। হাঁসখালির ঘটনা আরো একবার দেখাচ্ছি আপনাদের। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ডিআইজি সিবিআই অখিলেশ সিং আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই বাড়ি যে বাড়িতে অভিযুক্তের বাড়ি, সেই অভিযুক্তের বাড়িতে হাঁসখালিতে এখন ডিআইজি সিবিআই রয়েছে, সিবিআই এর টিম রয়েছে। এই মুহূর্তে ফার্স্ট অন এক্সক্লুসিভ যে ছবি দেখছেন রিপাবলিক বাংলায়, এই মুহূর্তে ডিআইজি সিবিআই তিনি পৌঁছে গিয়েছেন অভিযুক্তের বাড়িতে। সমর গয়ালি তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ডিআইজি সিবিআই। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি, শুধুমাত্র দেখছেন রিপাবলিক বাংলায়। সিবিআই এর ফুল টিম এখন হাঁসখালিতে রয়েছে এবং সেখানে ক্যাম্প করে এই ঘটনার তদন্ত তারা করছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, ডিআইজি সিবিআই অখিলেশ সিং তিনি হাঁসখালির ঘটনার তদন্তে অভিযুক্তের বাড়িতে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ফার্স্ট অন রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন। হাঁসখালিতে সিবিআই এর টিম এবং সেখানেই ডিআইজি সিবিআই অখিলেশ সিং তিনি পৌঁছে গিয়েছেন। হাঁসখালির ঘটনার তদন্ত করছে সিবিআই এবং সেই ঘটনার তদন্তেই হাঁসখালিতেই ক্যাম্প করে এই তদন্ত করা হচ্ছে। এবং অখিলেশ সিং ডিআইজি সিবিআই তিনি আজ এই তদন্ত প্রক্রিয়ায় শামিল হয়েছেন এবং তিনি পৌঁছে গিয়েছেন অভিযুক্তের বাড়িতে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি হাঁসখালি থেকে, সেই ছবি সবার প্রথম দেখছেন রিপাবলিক বাংলায়। আমরা আবার যে আলোচনা ছিলাম সেই আলোচনাতেই আসবো। আমি রাজনীল মুখার্জির কাছে যাব, আইনজীবী। রাজনীল বাবু, আজকে রাজ্যপাল যে বক্তব্যগুলো রেখেছেন, সেখানে হাইকোর্টে যে ঘটনা ঘটেছে, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতেও তিনি আবেদন জানিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেছেন। একজন আইনজীবী হিসাবে আপনি কি মনে করছেন? দেখুন, আইনজীবী হিসাবে মনে করছি যে আমি যে প্র্যাকটিসটার সাথে যুক্ত আছি, খুব দুঃখ লাগছে। আমার প্রায় 5 বছর হলো এই প্র্যাকটিসের সাথে যুক্ত আছে এবং আমার আগের জেনারেশন তারা সবাই এই প্রফেশনের সাথেই যুক্ত ছিলেন। আমি দেখতাম আমার দাদুকে, সে খুব একদম স্টাবান ভদ্রলোক ছিলেন, যে যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, এই জায়গাতে খুব স্টাবান ছিলেন। তো উনি মাথা উঁচু করে যেতেন। আজকে আমরা যখন কোর্টে ঢুকছি না, আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে এরকম কিছু যারা আইনজীবী নিজেদেরকে বলছেন এবং একটা কোর্টকে ঘেরাও করে বসে যাচ্ছে। যদি কালকের ঘটনাটাই বলি, যদি আপনি কালকে রাজনীল আমি আপনাকে মনে করিয়ে দেবো যে আজকে যখন রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন, তখন পাশেই ছিলেন বিধানসভার অধ্যক্ষ। তিনি কিন্তু মনে করিয়ে দিয়েছেন যে এটা বিধানসভা, এখান থেকে এই ধরনের সাংবাদিক বৈঠক করা যায় না। আমি বলে দিই, এবং তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে প্রত্যেকের নিজস্ব গণ্ডি আছে। আপনার কি মনে হয় যে সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বক্তব্য পেশ করা উচিত ছিল নাকি ছিল না? একজন এমপি বিধানসভা যখন ভাঙচুর করছেন, সেটা কি করতে পারেন? আমাকে এইটুকুনি উত্তর দিন তো আগে। আমরা তো দেখেছি, খবরের চ্যানেলও দেখেছি, এমপি সংবিধান বইটা হাতে নিয়ে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার বইটা হাতে নিয়ে, এবং তাদের দলের তার দলের যারা তখন এমএলএ,
তৎকালীন তারা 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 তখন তো তারা অপোজিশনে ছিল, তারা পুরো বিধানসভা ভাঙচুর করেছিল, সেটা করতে পারে সেটা তার মানে সেটা একদম অ্যাবসলিউটলি কারেক্ট। আর আজকে যখন রাজ্যপাল কোনো স্টেটমেন্ট করছে তা সেটা ভুল হয়ে গেল। সেখানে বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের অনারেবল স্পিকার উনি বলছেন যে না এটা করা যাবে না, এটা কোনো প্রেস কনফারেন্স নয়। মানে এইটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে এই জিনিসটা দেখে নিতে হবে। খুব লজ্জাজনক জায়গায় চলে যাচ্ছে এই জায়গা। আমাদের ডেমোক্রেসিটা কোথায়? ডেমোক্রেসি তো পুরোপুরি হ্যাম্পার্ড হয়ে গেছে। আজকে আমি যদি কিছু প্রশ্ন করি বা আমার ভাই বা আমার বোন বা অন্য কেউ যদি কোনো প্রশ্ন করে রাজ্য সরকারের কাছে, তখনই রাজ্য সরকারের মনে হবে আমাদের প্রশ্নগুলো আমরা রাজ্য সরকারকে ডাইলিউট করার চেষ্টা করছি আমাদের প্রশ্ন থ্রু দিয়ে। জমিতে একটা কথা বললো যে খুব সুন্দর কথা, যে আমরা প্রশ্ন যদি কিছু করি তাহলে আমাদেরকে প্রশ্ন করতেই তো দিচ্ছে না, আমাদের তো প্রশ্ন করতেই পাচ্ছি না। তৃণাঙ্কুরের কাছে রিঅ্যাকশন নেব। তৃণাঙ্কুর, রাজনীল বলছে প্রশ্ন করতেই দিচ্ছে না, প্রশ্ন করার স্বাধীনতা নিয়ে প্রশ্ন করছে। যদি প্রশ্ন করি তাহলে বলছো যে ভাই তুমি তো ভুল প্রশ্ন করছো, এরকম তো কোনো ঘটনাই ঘটেনি। তারপরে আমি ভাই আমি বলে দিই, আমি একটু জিনিস বলে দিই। আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি কোর্টে একজন বিচারপতি সে বলছে যে আমরা সিবিআই তদন্ত আমি দিচ্ছি, আমি কিছু স্টেটমেন্ট দেখেছি। সেখানে সেই বিচারপতিকে বলা হচ্ছে না সে কোনো স্টেটমেন্ট দেখেনি, সে না দেখে সে হঠাৎ করে সে রায় দিয়ে দিল, সে মন করা রায় দিয়ে দিল। এইসব ঘটনা ঘটছে। সেই বিচারপতির এজলাসে কিছু তৃণমূলপন্থী আইনজীবী, আমি আবার বলছি কিছু তৃণমূলপন্থী আইনজীবীরা তারা গালাগালি করছে। গতকাল এই ঘটনা ঘটেছে। তৃণাঙ্কুর প্লিজ। আজকে আমি তাকে মানে আইনজীবী হিসেবে তার বক্তব্যটা নেব না একজন বামপন্থী নেতা হিসেবে বক্তব্যটা নেব আমি ঠিক জানি না। বামপন্থী আইনজীবী হিসেবে আমি খুবই গর্বিত। তুমি বামপন্থী আইনজীবী হিসেবেই ট্রিট করো, তোমার না যদি মনে হয় বামপন্থী হিসেবে ট্রিট করো, কোনো অসুবিধা নেই, যাও। আমি বলছি ওপেন ক্যামেরায় বললাম আমার নাম তৃণাঙ্কুর, বলছি তৃণাঙ্কুর বলতেই তো হবে না, আপনি বলতে পারবেন সুযোগ। আমার নামটা নিয়েছে আমি একটু বলতে দেন সুন্দর করে। ধন্যবাদ। আমি একটা জিনিস দেখছিলাম বারবার যে এনারা বক্তব্য রাখতে রাখতে যখন কোনো বামপন্থীরা আজকাল বক্তব্য রাখে না, তারা যেমন নিদারুণ হয়তো তারা একটু ইয়ংদের পাঠায়। কারণ কি জন্য পাঠায়? যাতে তারা এই 34 বছর অত্যাচারের কথাটা ভুলে যায়। এই সন্ময় বাবুদের মতো বয়স্ক মানুষদের থেকে তাদের অভিজ্ঞতা আছে অনেক কিছু, তাদের থেকে তো সিপিএম পাঠায় না। কেন পাঠায় না বলুন তো? এরা বুঝতে পেরেছে যখনই কোন একটু প্রবীণ নেতাকে পাঠাবে, তারা 34 বছরের তাই অত্যাচার যারা আজকে বড় বড় কথাগুলো বলছে সেইগুলো যেন তারা কিছুটা ভুলে যেতে পারে। একটু বলতে দিন না, আমি আপনার কথাটা শান্তভাবে শুনলাম, আপনার ভুলভাল কথাগুলো কত শান্তভাবে শুনলাম। কিন্তু ভাই ভর্তি হয়ে যায়। আপনি কি এইভাবেই ওকালতি করেন? মানে জাজের সামনে গিয়ে এইভাবেই বলেন? বামপন্থী যদি বামপন্থী কোন নেতা নেত্রীকে যদি সিবিআই ডাকে কোনো দুর্নীতির কাছে, মানে দুর্নীতিতে তারা যদি ধরা পড়ে থাকে তাহলে যদি ডাকে, তারা তো ভাই যায় তদন্তের জন্য, তারা তো উডবান মোড়ে চলে যায় না। উডবান মোড়টা সবসময় খোলা দেখছি। একজন আইনজীবী একটু শোনার অভ্যেস করুন। এত অধৈর্য হলে কি করে হবে? আরে অধৈর্য না, তোমরাই তো অধৈর্য করে দিচ্ছ। আপনাদের অবস্থাটা এই জায়গায়, আপনাদের অবস্থাটা বিধানসভায় শূন্য, তোমরা তো মানুষের কাছে পৌঁছতে দিচ্ছ না আসল ঘটনা। তোমাদের দলের মানুষের কাছে আপনারা পৌঁছতে পারছেন না। আপনারা যত বেশি মিথ্যাচার করছেন তার কাছে একবার যেতেই হবে। আমি আসছি শুভময় বাবু, আপনার কাছে আমাদের একটা বিরতি নিতে হবে। বিরতিতে যাওয়ার আগে আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে সুস্থ গণতন্ত্র যে কোনো রাজ্যের পক্ষে খুবই কাম্য। যে পরিস্থিতি এই রাজ্যে তৈরি হচ্ছে, যেভাবে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত বেড়ে চলেছে, আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমার মনে হচ্ছে প্রথম যে শুভ নববর্ষের প্রাক্কালে সকলকে শুভেচ্ছা। আর আপনি অত্যন্ত দ্রুত বিরতিতে চলে যেতে পারেন আমাকে থামিয়ে দিয়ে। মূল যে বক্তব্যটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা রাজ্যপালের সঙ্গে যখন একটা রাজ্যের শাসক দলের দ্বন্দ্ব হয়, এটা সাধারণভাবে ভারতবর্ষের যে রাজনীতির ইতিহাস তাতে এটা একটা সিরিয়াস বিষয় হিসেবে গণ্য হয়। ভারতবর্ষের যে বিভিন্ন রকম সময়ে রাজনীতির ইতিহাসে রাজ্যপালদের সঙ্গে রাজ্যের দ্বন্দ্বগুলো কিন্তু আমরা বারবার আলোচনা করি। যেমন সর্বশেষ গোপালকৃষ্ণ গান্ধীর যে বিষয়টা, একটা অদ্ভুতভাবে আমাদের পয়লা বৈশাখ যেমন একটা বিশেষ দিন, সেই রকমই রাজ্যপাল এবং শাসকের যে দ্বন্দ্ব সেটা সাধারণত বিশেষ কিছু দিনে হয়, বছরে একদিন বা দুদিন। এখন আমাদের তো এখানে এখন মুখ্যমন্ত্রীও বলেছেন টিভি সিরিয়াল দেখতে, সুতরাং রাজনীতিটাকেও তো টিভি সিরিয়ালের জায়গায় পৌঁছে দিতে হবে। ফলে এই যে রাজ্যপাল এবং আমাদের শাসক দলের যে দ্বন্দ্ব, এটা দৈনন্দিন হয়ে যাওয়ায় এটার পলিটিক্যাল যে ধারাবৃত্তান্ত তাতে এর সিরিয়াসনেসটা একেবারে কমে গেছে।
এই সিরিয়াসনেস কমে যাওয়াটা কিন্তু আসছি, আমরা আমাদের এই দেশের বিষয়ে আরো রাজনীতি। আলোচনা করব, শুভময় বাবুর কাছে আবারও যাব, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি কোথাও যাবেন না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমরা আলোচনায় যাব, তার আগে আপনাদের শোনাবো রাজ্যপাল জগদীপ ধনখড় এবং তার পাশে দাঁড়িয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কেন সংঘাতের আবহ আজকে আবার তৈরি হলো, আর সেই নিয়ে প্রতিক্রিয়া, রাজনৈতিক কি কি মতামত উঠে এসেছে দেখুন। যে মনীষীর জন্মদিন পালন করতে তিনি গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে বিধানসভা ভবনের মধ্যে যেরকম কুৎসিত দলীয় রাজনীতি করা যায় এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কুৎসিত মন্তব্য করা যায়, এটা রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি নজির রাখলেন। ধরে আমাদের জ্ঞান বিতরণ করছেন, নানা রকম বড় বড় জ্ঞান দিচ্ছেন, কি করা উচিত কি করা উচিত তা সবই বলছেন। তাই আমাদের এখান থেকে বেরিয়ে আসতে কি করতে হবে? শুধু জ্ঞান দিলে হবে না। রাজ্যপালের কাছে জানতে চাইছি, এই যে পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য কি ব্যবস্থা আছে? আমি রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি না, প্রশাসনিক ব্যবস্থা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সেটা প্রশাসনিক ব্যক্তি, সাংবিধানিক ব্যক্তি। তন্ত্রটা আছে কোথায়? রাজ্যপাল সাংবিধানিক প্রধান, কমপক্ষে সংবিধানটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওনার এখানে, সেই চেষ্টাটা করছেন। অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমি তৃণাঙ্কুরের কাছে যাব। তৃণাঙ্কুর, এখানে অনেকগুলো বক্তব্য উঠে আসছিল আলোচনার সময়, সেখানে একটা বক্তব্য যে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই কি অস্বস্তি, বিরোধীরা বলছে। তাহলে ধরুন সাংবিধানিক প্রধান, তার প্রশ্ন করতে ইচ্ছা করছে, তিনি জানতে চাইছেন, আজকেও রাজ্যপাল বলেছেন যে তার কাছে ঠিকমতো রিপোর্ট করা হয় না, রিপোর্ট যায় না, তাহলে তিনি বলবেন কোথায়? তাকে তো বলতে হবে, এবং তিনি বলছেন, তাতে অন্যায় কোথায়? দেখুন, প্রত্যেক কিছুর একটা জায়গা রয়েছে। আজকের অনুষ্ঠানটা কিন্তু তার জায়গা ছিল না। আজকে কারণে সাংবাদিক সম্মেলন করা যাবে, সেখানে করুন, কিন্তু বিধানসভায় গিয়ে আজকে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে মাল্যদান করার অনুষ্ঠান সেটা নয়। আমি তাকে একবারও জিজ্ঞেস করতে ইচ্ছে করছি, কই তার তো প্রশ্ন করছেন না যে কেন আজকে পেট্রোলের দাম এই আকাশচুম্বী, কেন আজকে 118 টাকা, কেন আজকে ডিজেলের দাম এত মূল্য বৃদ্ধি, কেন আজকে গ্যাস প্রায় 1000 টাকা ছুঁই, তাকে তো কোনদিন এই প্রশ্ন করতে দেখা যায় না। কেন তাকে প্রশ্ন করতে দেখা যায় না 2019 সালের নির্বাচনের আগে দিল্লি থেকে নেতারা বাংলাদেশে হাজারো মজুরি নিয়েছিল, কই তাদের সাংসদদের তো আজকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে, তাকে তো প্রশ্ন করতে দেখা যায় না। প্লিজ, আমি আপনাকে থামাবো। এই মুহূর্তে একটা দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি, এটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে, আসানসোল থেকে এই খবর এসেছে। আসানসোলে ইসিএল এর লোহার সামগ্রী বোঝাই ডাম্পার দুর্ঘটনার কবলে। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আহত 9 জন। দুর্ঘটনায় মারাত্মক, আবারও জানিয়ে রাখি, মারাত্মকভাবে জখম হয়েছেন 9 জন, মৃত্যু হয়েছে 2 জনের। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার 2 নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর এলাকায়। জানা গেছে ইসিএল এর লোহার বিভিন্ন সামগ্রী ভর্তি একটি ডাম্পার সোদপুর থেকে কুমারডি কলিয়ারি যাচ্ছিল, আর সেই গাড়িতেই মোট 11 জন ছিলেন। এদের মধ্যে 9 জন ইসিএল এর কর্মী এবং 2 জন ঠিকা কর্মী ছিলেন। লোহার বিভিন্ন সামগ্রী বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং রানীগঞ্জ থানার মঙ্গলপুর এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়ে। আর এই দুর্ঘটনার জেরে আপনাদের যেমনটা জানালাম যে 9 জন মারাত্মকভাবে জখম হয়েছেন, সেই ছবিও দেখতে পাচ্ছেন। লোহার সামগ্রী বোঝাই এই ডাম্পারটি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটি উল্টে যায়, দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই 2 জন মারা গিয়েছেন, মারাত্মকভাবে জখম হয়েছেন 9 জন। যেটা জানা যাচ্ছে যে 9 জনই ইসিএল এর কর্মী ছিলেন, 2 জন ঠিকা কর্মী ছিলেন। পথ দুর্ঘটনায় আহত এই 9 জন। ইসিএল এর সামগ্রী বোঝাই ডাম্পার, সেই ডাম্পারটি দুর্ঘটনার কবলে, আহতরা দুর্গাপুর হাসপাতালে ভর্তি। আমরা আবারও আলোচনায় ফিরবো। সন্ময়বাবু, আপনার কাছে যাব। তৃণাঙ্কুরের কাছে গিয়েছিলাম, আপনার কাছে যেটা প্রশ্ন, যেটা তৃণাঙ্কুর বলছেন বা শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সাংবিধানিক পদের একটা গরিমা রয়েছে, সেই গরিমা যেমন মানতে হবে, ঠিক তেমন স্থান, কাল, পাত্র এটাও মানা উচিত। তৃণাঙ্কুর যে অভিযোগ করছে যে আজকের যে পরিবেশ, সেই পরিবেশটা অন্যরকম ছিল। আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে মাল্যদান করতে গেছিলেন রাজ্যপাল, তাহলে কি কোথাও এগুলো মাথায় রাখা উচিত রাজ্যপালের, নাকি তিনি ভুলে যাচ্ছেন? আবার শাসক দল বলছে ইচ্ছাকৃত বলছেন, আপনি বলুন প্লিজ। রেনেসা, একটা কথা বলুন তো, 10 দিনে 27 জনের মৃত্যু দেখা বাংলা, সেই বাংলা একজন রাজ্যপালের শুধু এই প্রেস কনফারেন্সও নয়, অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত বলে আমরা মনে করি।
ফলে রাজ্যপাল যা বলেছেন মানুষের জন্য বলছেন, সংবিধান বাঁচানোর জন্য বলছেন, সংবিধানের পীঠস্থানে বলছেন। কিন্তু আমার একটা পাশাপাশি প্রশ্ন আছে, যেখানে দাঁড়িয়ে এক মিনিট ত্রিয়াঙ্কুর, ঠিক পাশাপাশি আরেকটা প্রশ্ন আমার এখানে আছে। যে স্পিকার তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করা উচিত না, সেই স্পিকার তার দায়িত্ব পালন করছেন না বলে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তাকে 1 মাস সময় দিয়েছেন। 1 মাস সময় দিয়েছেন যে মুকুল রায়ের ব্যাপারে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। স্বাধীনতার 70 বছরের বিধানসভার ইতিহাসে কোনোদিন হয়নি যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট স্পিকারকে স্মরণ করিয়ে দিচ্ছে। কি বলবে ত্রিনাঙ্কুর, এর কোনো জবাব আছে? একজন স্পিকার দলদাসে পরিণত হচ্ছে, তার কোনো নৈতিক অধিকার নেই, তার কোনো নৈতিক অধিকার নেই রাজ্যপালকে স্মরণ করানোর জন্য। শওকত মোল্লা যখন ঘুষি মারে তখন সেই স্পিকারের চোখ বন্ধ থাকে। যখন দিনের পর দিন বিধানসভার মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন এই স্পিকার, সেই স্পিকার কিসের স্মরণ করাচ্ছেন? যেখানে দাঁড়িয়ে 10টা দিনে 27টা মানুষের মৃত্যু হচ্ছে, যেখানকার দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নীরবতা পালন করছেন বিধানসভার ভেতরে দাঁড়িয়ে। তাই যে কথাগুলো বলেছেন রাজ্যপাল যথার্থ বলেছেন, তার আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, সরাসরি সিদ্ধান্তে আসা দরকার, শুধু মন্তব্যে নয়, একটা সিদ্ধান্তে আসা দরকার। বাংলার লক্ষ লক্ষ মানুষ সেটাই চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মৃত্যু দেখছেন না, রাজ্যপাল দেখছেন, বলছেন আরো বেশি। আমি সৌম্যবাবুর কাছে যাব একবার। সৌম্যবাবু, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অধীর চৌধুরীর বক্তব্য আমরা শোনালাম, তিনি বলছেন যে জ্ঞান দেয়া হচ্ছে, জ্ঞান দিয়ে হবে যাকে কাজ করতে হবে। কাজের কাজ কি হচ্ছে? আমি আলোচনার প্রথমেই একটা কথা বলেছি, এক মিনিট প্লিজ, আমি আলোচনার প্রথমেই একটা কথা বলেছি যে সরকার যখন বিরোধী দলে থাকে তখন তার রূপটা একরকম হয়, সরকার যখন সরকারে আসে তার রূপ একরকম হয়। আমি আপনাদের কাছে, আপনার ক্যামেরাম্যানের কাছে অনুরোধ করব, জাস্ট আমাকে 22টা সেকেন্ড দিন, আমি একটা জিনিস শোনাই, আপনাদের খুব ভালো লাগবে শুনলে। যদিও এটা 14-15 বছর আগেকার একটা ভিডিও, আপনারা এটা শুনুন। সিআইডিকে দিয়ে তদন্ত করে কোনো লাভ নেই, কারণ যে পুলিশ করেছে পুলিশেরই নিজস্ব অর্গানাইজেশন হচ্ছে সিআইডি। আমরা মনে করি এটা সিবিআই অর্ডার করানো উচিত। যার বিরুদ্ধে অভিযোগ আমরা এই ধরনের কোনো অডিও শোনাবো না। আমরা বরঞ্চ আমি আপনাকে বলি, 2007 সালের অডিও, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আপনি বক্তব্যটা রাখতে পারেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা বলতে পারেন, কিন্তু কোনো ভিডিও আমরা দেখাবো না। যে আমি সিআইডি কে ভরসা করতে পারছি না, যাদের উপরে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার, তারা যদি যুক্ত থাকে তাহলে কেন সিবিআই কে দায়িত্ব দেওয়া হবে না? আরে ভাই, আমরা তো সেই কথাটাই বলছি। সেদিনের মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী দলনেত্রী, আজকের বিরোধী নেতারা যখন এই কথা বলছে, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? শুভময় বাবু প্লিজ, উনি অনেক দেখুন, আমার একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে যখন গোপালকৃষ্ণ গান্ধী নন্দীগ্রাম বা এই ধরনের ঘটনায় বলেছিলেন যে হাড় হিম হয়ে যাওয়া ঘটনা, তখন কিন্তু তার হাড় হিম হওয়ার কথা তিনি বলেছিলেন। তিনি বলেননি যে অমুক লোক বলেছেন যে নন্দীগ্রামের ঘটনায় তার হাড় হিম হয়ে যাচ্ছে। আজকের দিনে রাজ্যপাল বলছেন যে কেউ নাকি বলছেন পশ্চিমবঙ্গ গ্যাস চেম্বারে রূপান্তরিত হয়েছে। আমাদের খুব সুবিধে হতো যে রাজ্যপালের বক্তব্যটা আমরা যদি জানতে পারতাম। আসলে অবশ্যই বিজেপি এবং তৃণমূলের মধ্যে যেমন দ্বন্দ্ব আছে, সেরকম বিভিন্ন রাজনৈতিক কারণে তাদের এই দ্বন্দ্বটাকে চালিয়ে যাওয়ারও একটা দায় রাজ্যপাল এবং শাসক দলের আছে। সুতরাং রাজ্যপালের বক্তব্য পরিষ্কার। গণতন্ত্রের গ্যাস চেম্বার বলার সঙ্গে সঙ্গে রাজ্যপাল কিন্তু বেশ কিছু বিষয়ও তুলেছেন, যেমন তিনি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বলেছেন এবং পাশাপাশি নারী নির্যাতনের বিষয়ে তিনি যে যথেষ্ট উদ্বেগে রয়েছেন সে কথাও মনে করিয়ে দিয়েছেন। যাই হোক, আপনার কাছে এখন 30 সেকেন্ড আমাদের সময় দিচ্ছি, কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। প্লিজ আপনি বলুন। কিন্তু শুধু সেগুলো কি উনি সেগুলোর রেসপেক্টে এতদিন ধরে যে এত আলোচনা হচ্ছে, রাজ্যপাল হিসেবে তার যে ধরনের সাংবিধানিক যে পদক্ষেপগুলো নেয়ার কথা ছিল এবং সেগুলো যদি সত্যি হতো, তাহলে যে দৃঢ়তার সঙ্গে সেগুলো আমরা জানতে পারতাম, সেই দৃঢ়তা কিন্তু এক্ষেত্রে একেবারেই অনুপস্থিত। রাজনীল প্লিজ, আপনার টার্ন, প্লিজ বলুন। 30 সেকেন্ড সময় আপনার শুরু হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কে সামলাবে? যদি কাদা ছোড়াছুড়ি হয় তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সামলানো যাবে না। তার মধ্যে এইসব হচ্ছে স্টেটমেন্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি। হাঁসখালিতে বলছে প্রেম ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল, রোগে মারা গেছে।
আচ্ছা, শিউড়িতে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা ছেলে একটু দুষ্টুমি করবে, এইগুলো কি মানে এইগুলো হচ্ছে সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য। ফ্রিডম অফ স্পিচ মানে আমি যখন তখন যা খুশি বলবো এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আমি ডিটোরিয়েট করতেই থাকবো। সেখানে যদি কেউ প্রশ্ন তোলে তার মানে সে হচ্ছে বেঈমান, সে হচ্ছে গদ্দার, সে রাজ্যের ক্ষতি চাইছে। আপনার সময় শেষ তৃণাঙ্কুর, আপনার সময় শুরু হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ করছে রাজনীতি। আমি জানি না রাজদীপ বাবু মানে ওকালতির দিক থেকে কেমন ভাবে পারফর্ম করেন, কিন্তু তার প্রত্যেকটি বক্তব্য যেন আসল আজকে টপিক থেকে সরে গিয়ে তিনি তার বক্তব্যগুলো গায়ে ধরে চাপিয়ে দিতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে মিসকোট করছে। আমি এটাকে তীব্র ধিক্কার জানাই। আমাদের নেত্রী খুব সোজা ভাবে সহজ সরল ভাবে কাজ করেন এবং সরকার কিন্তু প্রত্যেকটি বিষয়ে খুব ফাস্ট স্টেপ নিয়েছে যে কোনো বিষয়ে, এবং তারা তদন্তে ঝাঁপিয়ে পড়েছে এবং দোষীদের শাস্তি হয়েছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতদিন ধরে মাথা উঁচু করে কাজ করছে। সময় শেষ হয়ে গেছে, আমাকে সন্ময় তৃণাঙ্কুর আপনার সময় শেষ হয়ে গেছে, আমাকে সন্ময় বাবুর কাছে যেতেই হবে। সন্ময় বাবু, আপনার সময় শুরু হচ্ছে। রেনেসা, একটা কথা বলি, দোষী দোষ করলে তারপর তার শাস্তি হবে। তৃণমূল কংগ্রেসের নেতাদের বলার এই কথাগুলো বন্ধ হোক। দোষী যাতে দোষ করে পার না পায় তার জন্য আইনের শাসনের প্রতি তার একটা ভয় থাকে। একটা সরকার আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। অপরাধীরা অপরাধ করার আগে যদি এটা ভাবে তাহলে আর দোষটা হয় না। এই সহজ সত্যটুকু তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা শুনলে মনে হয় না তারা বোঝেন। সেটাই এখন সময়ের প্রয়োজন, রাজ্যের প্রয়োজন। আজকে আমাদেরও সময় শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আগামী দিনে এই যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, এই আবহটা মিটে যাক, রাজ্য এবং রাজ্যপাল একসঙ্গে কাজ করুক এবং সংঘাতের বাতাবরণ মিটে গিয়ে সংযোগ স্থল বা একটা সেতু হিসাবেই এই পরিবেশটা তৈরি হোক আমরা চাইছি। এই সেগমেন্ট আমরা এখানেই শেষ করছি। একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এখন যে ব্রেকিং নিউজ আপনাদের দেখাবো, পরিত্যক্ত খাদানে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মৃত দুই। এই ঘটনায় 10 জন আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে আসানসোল উত্তর থানার কেডি সিম এলাকায়। জানা গিয়েছে মৃত ওই দুই যুবক আসানসোলের বুধা এবং ইসলামপুর এলাকার বাসিন্দা। এক্সক্লুসিভ খবর দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট অন রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন। পরিত্যক্ত খাদানে স্নান করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 10 জন আহত হয়েছেন। শিক্ষক নিয়োগের দাবিতে চড়ছে সুর, রাস্তায় বেকার যুবারা। একদিকে যখন দাবি আদায়ে অনড় চাকরি প্রার্থী আন্দোলনকারীরা, অন্যদিকে তখনই একের পর এক দুর্নীতির অভিযোগ। নিয়োগে আইনি গেরো, আটকে এসএসসি শিক্ষক নিয়োগ। চাকরির দাবিতে রাজপথে উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থীরা। হাইকোর্টে মামলা। স্কুল সার্ভিস কমিশন তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ। রাজ্যের শিক্ষক নিয়োগ ঘিরে এখন এমনই জটিলতা ঘুরপাক খাচ্ছে। আমরা কতদিন আমরা অবহেলিত থাকবো? আর কতদিন আমরা এসএসসি মামলায় সিবিআই দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরায় 4 সপ্তাহ স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গ্রুপ ডি নিয়োগ মামলায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বাগের নেতৃত্বে তৈরি কমিটি তাদের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট জানায়, গ্রুপ ডি 609 জন পাশ না করে নিয়োজিত হন। শুধুমাত্র তাই নয়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সুপারিশ করা কমিটি বেআইনি। শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ ঘিরে জল ঘোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে। দুর্নীতিশ্রী পশ্চিমবঙ্গ দিদির নেতৃত্বে দুর্নীতিশ্রী পুরস্কার আরামসে নিতে পারে। সারা পশ্চিমবঙ্গের দুর্নীতি কোথায় পৌঁছেছে আমরা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতার প্রতিদিন দেখতে পাচ্ছি। এসএসসি পাস করা ছাত্রছাত্রীরা যারা কর্মপ্রার্থী তারা লাঠি কাটছে, ধর্ণা দিচ্ছে, আমরণ অনশন করছে, আর শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপর তাদেরকে জেল দেওয়া হয়েছে। এখন যাদের স্কুলে পড়ানোর কথা তারা রাস্তায় আছে, আর অন্যদিকে টাকার খেলা হয়েছে। শিক্ষামন্ত্রী নিজে যুক্ত, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শিক্ষা দপ্তর নিজে এমন কমিটি করে দিয়েছে, তার মাথায় এমন লোককে বসিয়ে দিয়েছে, আজকে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত করতে বলছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যের শাসক দলের অন্দরেও তৈরি হয়েছে দায় ঠেলাঠেলির পালা।
পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী, অন্যদিক থেকে দলের মহাসচিব, কারুর কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে পার্থদার কাছে গেলে পার্থদা ডিটেলটা বলতে পারবেন না। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ব্যাপারটা ব্রাত্য বসু জানেন। তবে হ্যাঁ, যে ধরনের কেলেঙ্কারির অভিযোগগুলো আসছে ওগুলো একটুও ব্রাত্য বসুর জামানায় নয়। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। সুতরাং আমরা এটা একটা কালেকটিভ পরিবার আমাদের। আইনি লড়াই, রাজনৈতিক চর্চা, শিক্ষক নিয়োগ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। কিন্তু প্রশ্ন উঠছে, বেকার যুবকদের ভবিষ্যৎ কি? আদৌ কবে নিয়োগ পাবেন তারা? রিপাবলিক বাংলা।